আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের আমাদের একেবারে শেষ দিকে হয়তোবা আমরা রসায়নের ওয়ান শট সিকিউতে চলে আসছি। পরিবেশ রসায়নের পার্ট 1 টা দিছিলাম, পরিবেশ রসায়নের পার্ট 2 টা বাকি ছিল। তো পার্ট 2 টা নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি। পার্ট 2 টা যে খুব বেশি বড় বিষয়টা এমন না। পার্ট 2 এর মধ্যে একটা সিকিউ হওয়ার চান্স অনেক বেশি। তো আসলে এখানে আসলে এইভাবে আসলে এই যে তোমার হলো যে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে বা এই বিচ্যুতির মান দিয়ে একটা সিকিউ হয়ে যাবে অথবা অম্ল ক্ষারক মিলিয়ে একটা সিকিউ এটা আসলে বলা মুশকিল। এর জন্য আমার আগের যে পার্ট 1 ক্লাসটা আছে, পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে দুইটা সিকিউ হয়। মানে এখানে ইন্ডিভিজুয়াল এতটুকু পড়লে তুমি একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ। এই নিশ্চয়তা দেওয়াটা কঠিন। কারণ এটার সাথে গয়ের যে প্রশ্নটা ওইটার সময় অনেক সময় ব্যাপন হারের প্রশ্ন দিবে অথবা আমাদেরকে প্রশ্ন করে যে ওই যে তোমাদের হলো যে মিশ্রণের ক্ষেত্রে চাপের মানটা কত হয়, এই টাইপের প্রশ্নগুলো দিয়ে থাকে তোমার হলো যে পরিবেশ রসায়ন থেকে পার্ট 1 থেকে। তার মানে কি এখানে যদি এটা ঘতে দেয় গতে ওগুলা দেয়, তার মানে আমার এখানে গগ মিক্স করে দেয় অথবা এইটা ঘতে দিল আর গতে আর একটা ব্যাপন হারে প্রশ্ন দিয়ে রাখলো। তার জন্য এইটা আসলে বলা মুশকিল। তা তুমি ওই পার্টটুকু এবং এই পার্টটুকু করলে তারপর দুইটা সিকিউর ইনশাল্লাহ কমন পাবে। আর যদি এইভাবে ভেঙে ভেঙে করো তাহলে কোনো সিকিউর ঘ পাবা, কোনো সিকিউর ঘ পাবা, এইভাবে আর কি ভেঙে ভেঙে পাবা। বাট এই দুইটা প্রশ্ন অলওয়েজ ঘতে আসে। তার মানে আজকে আমরা এখানে 4 এখানে 4 মোটামুটি 8 মার্ক আমাদের মোটামুটি পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এটা কম বাট এখান থেকে একদম শিওরলি 4 বা 7 এরকম মার্ক আসবেই আসবে। ঠিক আছে, এখন এগুলোর বাইরে কি আর কিছু আসবে না? এই যে দেখো ভাইয়া ডিও, বিওডি, সিওডি, তারপরে হলো যে আরো যে জিনিসগুলো আছে এগুলো আমাদের কক্ষের জন্য আসে। তো আমি কক্ষের তো কেমিস্ট্রি সাজেশন আগেই দিয়ে দিচ্ছি, জাস্ট ওগুলা পড়ো সকল বোর্ডের জন্য। তোমরা বারবার কমেন্টে জিজ্ঞাসা করো ভাই এটা কি শুধু ঢাকা বোর্ডের জন্য নাকি এটা শুধু সকল বোর্ডের জন্য ভাই এগুলা। ঠিক আছে, তো ওইখান থেকে কক্ষটা পড়ে ফেললে হবে। আমাদের মেইনলি টার্গেট হলো সিকিউ কমপ্লিট করা। এই যে দেখো এগুলো আমরা আজকে কমপ্লিট করব। আর যে ছোট ছোট তোমার হলো যে আর্সেনিকের মাত্রা কত, এটার মাত্রা কত, এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউতে আসে, ওগুলোর জন্য একটু আমরা তো পরীক্ষার মাঝে যে গ্যাপটা আছে আমি তো তোমাদেরকে কি বলছিলাম, ওয়ান শট টপ 200 টপ 100 যেই সাবজেক্টে যতগুলা লাগে, এমনও কোনো সাবজেক্টে 300টা লাগতে পারে পেপারের ক্ষেত্রে। তো ওই পেপারের আমরা কোশ্চেনগুলা টপ টপ প্রশ্ন নিয়ে আমাদের ম্যারাথন ক্লাস হবে। ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ, সাজেশন সব কিছু গুছিয়ে দিবে ভাইয়া, নো টেনশন, কোনো টেনশন নাই। পরীক্ষার আগে আমাদের সাথে প্রস্তুতি নিয়ে তোমাকে এই প্লাস নিশ্চিত করার দায়িত্ব আমাদের। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো শুরু করি। তো আমাদের এখন আমরা এখান থেকে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে বা বিচ্যুতির মান কখন কোনটা হলে কি কি আমাদের শর্তগুলো থাকে এই জিনিসগুলো দেখব। এবং অম্ল ক্ষারকের ক্ষেত্রে আমাদের বিশেষ করে দুইটা মতবাদ পরীক্ষা আসে, ব্রনস্টেড লাউলির মতবাদ আর একটা হলো লুইস অ্যাসিড ক্ষারক মতবাদটা। এই দুইটা আমাদের কি বলতো পরীক্ষা প্রশ্ন আসে। তো আমরা দেখব সব কিছু। প্রথমত আমাদের এখানের মধ্যে আমরা যদি বাস্তব গ্যাসসমূহ কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এই প্রশ্নটা আমাদের যখন এই টপিকটা আসে যে আসলে আমরা তো আগে চিনা লাগবে যে বাস্তব গ্যাস কোনগুলো আর কোনগুলো আদর্শ গ্যাস। তার মানে আমাদের বাস্তব গ্যাস কোনগুলো একটু বোঝার চেষ্টা করো, বাস্তব গ্যাস কোনগুলো আর আদর্শ গ্যাস কোনগুলো, এইটা চিনার জন্য আমাদের কি হেল্প করে বলো তো ভাইয়া? এইটা চিনার জন্য আমাকে হেল্প করতেছে কে? একটা মিনিট, আমাদেরকে হেল্প করতেছে কে? গ্যাসের সংকোচিলতা গুণাঙ্ক এই জেড এর মানটা হেল্প করবে। কিভাবে? ধরো জেড এর মানটা আমরা বের করব কিভাবে, সূত্র হলো যে জেড ইকুয়াল টু পিবি বাই এনআরটি। এখানের মধ্যে মনে রাখতে হবে, এখানে মধ্যে এককটা কিসের বলো তো ভাইয়া? আমরা কিন্তু শিখে আসছিলাম যে তোমার যদি পি এর মানটা, চাপের মানটা যদি অ্যাটমসফিয়ারে থাকে, দেখো, তারপর ভি এর মানটা যদি লিটারে থাকে, অবশ্যই তোমাকে আর এর মানটা 0.0821 এরকম বসানো লাগবে। আর যখন পি এর মানটা আমাদের চাপের একক, এসআই একক হলো প্যাসকেল, এগুলো যদি আমাদের এসআই এককে থাকে তখন আমরা 8.314 জুল পার মোল পার কেলভিন বসাবো। এটা ছিল আমাদের রুলস, তাই কি না? তো এগুলো একটু মনে রাখবা। তো এটা আসলে ডিপেন্ড করে কি তোমার এখানে ডাটাগুলোকে তুমি কিভাবে কনভার্ট করতেছো বা কি অবস্থায় আছে। ওকে, এখন দেখো ভাইয়া জেড ইকুয়াল টু 1 হলে তোমার কি কি হবে? জেড ইকুয়াল টু 1 হলে যখন এই জেড এর মানটা তুমি যখন বের করবা, আমরা এখন একটা সিকিউ সলভ করব, তখন ক্লিয়ার হয়ে যাবা। জেড ইকুয়াল টু 1 হলে এটা কি হয়? এটা হয় আদর্শ গ্যাস। আর জেড এর মান 1 না হয়ে সে 1 এর মানটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, যেটাই হোক 1 বাদে আল্লাহর দুনিয়ার যেই কোনো কিছু হলে সেটা হবে বাস্তব গ্যাস। তার মানে আদর্শ গ্যাসের জন্য আমরা কি মনে রাখবো? জেড এর যে মানটা আছে, যে মানটা কত 1, এই মানটা 1 হলে আমরা এটাকে কি
বলতে পারি, আদর্শ গ্যাস বলতে পারি। আর জেড এর মানটা যদি 1 না হয়, আল্লাহর দুনিয়ায় যত কিছু হতে পারে, যেই কোনো কিছু হলে সেটাকে আমরা কি বলতে পারবো? বাস্তব গ্যাস বলতে পারবো। ওকে ফাইন। তার মানে কি আমরা বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস মান দিয়ে কিভাবে বের করা লাগে সেটা দেখছি। এখন এই রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষা আসছে যে নিচের কোনটা কোনটা বাস্তব গ্যাস, কোনটা কোনটা আদর্শ গ্যাস। অনেক সময় তোমাকে এমসিকিউ তো দিয়ে দিতে পারে নিচের কোনটি বাস্তব গ্যাস, অথবা এমনও হইতে পারে যে তোমার হলো যে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। আমরা একটু দেখি, একটা প্রশ্ন দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, এই প্রশ্নটায় আসো, এই প্রশ্নটায় আসো, এখানের মধ্যে ঘ নাম্বারটায় আসো। ঘ নাম্বারটায় প্রশ্ন কি করতেছে যে দেখো উদ্দীপকের বি ও সি গ্যাস কোন কোন শর্তে এই গ্যাসের ন্যায় আচরণ করবে। এখন আগে তো আমাকে জানা লাগবে যে ভাইয়া বি এবং সি এবং এ এগুলো কোন গ্যাস, কোনটা বাস্তব কোনটা আদর্শ। এখন ধরো এমনও হতে পারে যে বি এবং সি আমরা হয়তোবা প্রশ্ন দেখে বুঝে গেছি যে বি আর সি হয়তোবা বাস্তব হবে, এ হবে আদর্শ গ্যাস, তো এই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করবে এটাই প্রশ্ন। কিন্তু আমাদেরকে তো স্যারকে দেখানো লাগবে বি হলো একটা বাস্তব গ্যাস, সি হলো একটা বাস্তব গ্যাস, এ হলো একটা আদর্শ গ্যাস, এটা দেখানো লাগবে। তাহলে দেখাতে পারি কিভাবে? তাহলে চলো এর ক্ষেত্রে, চলো আমাদের কি এ এর ক্ষেত্রে আমরা কি করব, সংকোচনীয়তার গুণাঙ্কের মানটা বের করব। ঠিক আছে, এ এর ক্ষেত্রে জেড এর মানটা বের করব। জেড এর মানটা কত হবে দেখো ভাইয়া, এখানের মধ্যে কি আছে, জেড এর মানটা আছে আমার এখানের মধ্যে এন এর মান দেওয়া আছে 0.25 মোল। ঠিক আছে, আমার তোমার এখানের মধ্যে কিসের মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে অ্যাটমসফিয়ারে 12.32 অ্যাটমসফিয়ার, ভি এর মান দেওয়া আছে 2.0 লিটার, আর এখানে টি এর মান দেওয়া আছে 927 এর সাথে তোমার 273 যোগ করলে কত হয় দেখো তো, কত হয় যোগফলটা, যোগফল হয় 1200 কেলভিন, 1200 কেলভিন। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া যেহেতু লিটার এবং অ্যাটমসফিয়ারে দেওয়া আছে মানগুলা, তাহলে আমার আর এর মানটা কি হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন। তো এরকম হলো, তাহলে এখান থেকে এটা বের করি পিবি বাই এন আর টি। তাহলে পিবির মান বসাই দিব সবগুলা 12.32 2.0, আর হলো এন এর মানটা পাইছে 0.25, আর এর মানটা পাইছে 0.0821, আর টি এর মানটা পাইছে কত 1200। এটা করলে আমার মানটা আসতেছে কত দেখো, আমার জেড এর মানটা আসতেছে 1, জেড এর মানটা কত আসতেছে, জেড এর মানটা আসতেছে 1। এই যে 1 আসছে তার মানে জেড ইকুয়াল টু আমি কি বলছিলাম 1 হলে এই এ গ্যাসটি কি হয়, আদর্শ গ্যাস, গ্যাসটি আদর্শ গ্যাস হয়। তার মানে কি এ হলো কি গ্যাস বলো তো ভাইয়া, এ হলো একটা আদর্শ গ্যাস। খুব ভালো কথা। সেম ভাবে তুমি বি এর ক্ষেত্রে আমাদের বের করা লাগবে। এই যে বি এর ক্ষেত্রে কি আছে, বি এর ক্ষেত্রে আছে তোমার এখানে যে জেড এর মানটা বের করতে হবে। সেম ভাবে এখানে সব কিছু দেওয়া আছে, জেড ইকুয়াল টু আমরা কি জানি পিবি বাই এনআরটি, পিবি বাই এনআরটি। তো পিবির মান, পি এর মানটা দেওয়া আছে কত দেওয়া আছে 50 অ্যাটমসফিয়ার, 50 অ্যাটমসফিয়ার, ভি এর মানটা কত দেওয়া আছে 0.35 লিটার, আর এখানের মধ্যে এন এর মানটা কত দেওয়া আছে 1 মোল, আর এর মানটা 0.0821, আর এইখানের মধ্যে টি এর মানটা দেওয়া আছে 300 কেলভিন। তাহলে এটা করলে ক্যালকুলেশন করলে কত আসতেছে, এটা ক্যালকুলেশন করলে আসতেছে 1.16, যেটা 1 এর চাইতে বড়। তার মানে এটা আমরা কি বলতে পারবো, যেহেতু 1 এর সমান না তার মানে এটাকে আমরা কি বলতে পারবো, বাস্তব গ্যাস বলতে পারবো। সেম নিয়মে তুমি সি এর ক্ষেত্র বের করবা, সি এর ক্ষেত্রে বের করবা যে জেড এর মানটা কত আসে, নিয়মটা কি পি বাই এনআরটি। তো পি এর মানটা কত দেখো, পি এর মানটা হলো 50, আর এই বি এর মানটা কত 0.35, আর এর মানটা কত 0.0821, আর এর মানটা হলো 1, আর টি এর মানটা আসছে কত। ও আচ্ছা, এইখানে এটা এই যে 300 লিখছি না, এটা সি এর ক্ষেত্রে ছিল, কারণ কি আমি খেয়াল করি নাই। আর এটা হবে বি এর ক্ষেত্রে, তার মানে এটা হবে 273 কেলভিন, এটার মানটা কত 273 কেলভিন। এটা করলে কত আসবে, তার মানে আমি মনে হয় বি এর ক্ষেত্রে এটা হবে 0.71, এটার মানটা হওয়ার কথা ছিল কত 0.71, যেটা 1 এর চাইতে ছোট, আর এটা হবে 1.16, যেটা 1 এর চাইতে বড়, তাও বাস্তব গ্যাস, দুইটাই বাস্তব গ্যাস। তার মানে দেখো এই যে বি ও সি দুইটা কি গ্যাস বলো তো ভাইয়া, বাস্তব গ্যাস। এখন জিজ্ঞেস করছে যে বাস্তব গ্যাস কোন কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইমে আমাদের পরীক্ষা প্রশ্নে আসে। তো এইটার জন্য তোমরা দেখবা যে পরীক্ষার মধ্যে কয়েক টাইপের হয়, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস
সেগুলো নির্ণয় করতে বলে জেড এর মানটা দিয়ে, আর না হলে প্রশ্ন করে বিচ্যুতি কত, বিচ্যুতি কার বেশি কার কম, এই জিনিসগুলো প্রশ্ন হয়, বা বিচ্যুতি বেশি হলে কি হয় কম হলে ওগুলো পরে দেখতেছি আমরা। আরেকটা প্রশ্ন হয় যে এই যে বিওসি এই যে গ্যাসগুলো আছে এগুলো বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এটার জন্য আমি তোমাদেরকে একটা কি করছি দেখো, এখানের মধ্যে আমি তোমাদের জন্য একটা সুন্দর করে এখানে একটা পেজ রাখছি। এই পেজটার মধ্যে জাস্ট একবার রিডিং দিবা, ঠিক আছে? জাস্ট একবার রিডিং দিলে তুমি এটা ব্যাখ্যা, এটা যেহেতু ব্যাখ্যামূলক প্রশ্ন, উত্তর পেয়ে যাবে। আগে তোমাকে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস বের করতে হবে, তারপর দেখানো লাগবে যে এরা বাস্তব গ্যাস আর এদের থেকে বলতেছে যে আদর্শ গ্যাসে নেওয়ার জন্য, তখন তুমি একে করে লিখবা। দুইটা কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে, ঠিক আছে? সেই দুইটা কারণ কি কি? একটা হলো উচ্চ তাপমাত্রা, আরেকটা কি মনে রাখবা, আরেকটা মনে রাখবা যে নিম্নচাপে। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে আমাদের কি হয় বলতো ভাইয়া, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এখন উচ্চ তাপমাত্রায় কি কি হয় একটু আমরা পড়ি। দেখো, খুব উচ্চ তাপমাত্রায় যখন আমরা উচ্চ তাপমাত্রাটা অনেক বেশি দেব, তখন দেখো কি হয়, গ্যাসের আয়তন অত্যন্ত বেশি হয়ে যায়। এখন গ্যাসের আয়তন অত্যন্ত বেশি হয়ে যায় কেন? নর্মালি আমরা খেয়াল করে দেখো, একটা পাত্র নিলাম, পাত্রের আয়তন যত বেশি থাকে গ্যাসের আয়তন তার তুলনায় খুবই নগণ্য থাকে, তাই না? খুবই নগণ্য। ধরো আমরা এরকম একটা রুম নিলাম, রুমের মধ্যে একটা জায়গায় আমাদের কি আছে, গ্যাসটা আছে, তো এটা খুবই নগণ্য জায়গা করে। কিন্তু যখন তাপমাত্রাটা বেশি থাকে তখন এটার আয়তন অত্যন্ত বেশি হয়। আবার খুব উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুগুলোর গতিশক্তিও বেশি হয়ে যায়, কারণ যখন তাপমাত্রা বেশি দিবা তুমি, মানে প্রেশার দিবা, টেম্পারেচার বাড়াই দিবা, তখন ওরা কি করবে, ছোটাছুটি বেশি হয়, তখন গতিশক্তিটা বেড়ে যায়। এবং কি হয়, এই গতিশক্তি গ্যাস অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক যে আকর্ষণ বলকে সহজেই অতিক্রম করে। ওদের প্রত্যেকের মধ্যে একটা যে আন্তঃআণবিক বলটা আছে সেটা অবশ্যই ছাড়িয়ে যাবে যখন তাপমাত্রা আমরা বেশি দিব, এটাই বোঝাতে চাচ্ছে। এরপরে বলছে ফলে খুব উচ্চ তাপমাত্রায়, এই যে দেখো এখানে আমাদের একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনের মধ্যে দেখো a/v² মানটা পি এর সাপেক্ষে ছোট হয়ে পড়ে, আবার আয়তনে ভি বর্ধিতমান, ভি এর মানও ভি এর সাপেক্ষে নগণ্য হয়। জাস্ট তোমাকে এটাই বলতেছে যে ওই ইকুয়েশন থেকে তোমার পি এর সাপেক্ষে এই মানটা ছোট হয় আর বি এর সাপেক্ষে এটার মানটা বড় হয়। তখন দেখো এখানে কি দাঁড়ায় দেখো তো ভাইয়া, সুতরাং খুব উচ্চ তাপমাত্রা পি প্লাস এইটার মানটা কি হয়, পি প্লাস এ v² এর মানটা আমরা পি এর সমান ধরে নেই, আর ভি মাইনাস বি এর মানটা আমরা বি এর সমান ধরে নেই। এই অবস্থায় ভ্যান ডার ওয়ালস সমীকরণের রূপ দাঁড়ায় পি বি ইকুয়াল টু আর টি। তার মানে কি, তখন ভ্যান ডার ওয়ালসের এখানে কি হয়েছে বলো তো ভাইয়া, এইখানের মধ্যে তাপমাত্রা দেখো, উচ্চ তাপমাত্রায় আমরা কি করি, এই চাপের সাথে যে এইটুকু মানটা থাকে এটাকে আমরা নগণ্য ধরে নেই, কারণ যেহেতু আমাদের তাপমাত্রা বাড়াই দিছে, তখন নগণ্য ধরে নিলে এটা পি এ হয়ে যায়, আর এখানে বি এর মানটা আমরা নগণ্য হয়ে যায়, তখন ভি এ থেকে যায়। তার মানে এটা শুধুমাত্র উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে হয়। আর এই উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে দেখো এইটা কার ইকুয়েশন ছিল, এই যে দেখো পি, এখানে পি এর মানটা নরমাল পি না থেকে এইটা ছিল, এটা কার জন্য ছিল বলো তো ভাইয়া, এটা বাস্তব গ্যাসের জন্য ছিল। তখন বাস্তব গ্যাস থেকে তোমাকে পি বি ইকুয়াল টু এনআরটি বানানো লাগবে। তার মানে এই অংশগুলো তো তোমাকে রিমুভ করা লাগবে। এই অংশগুলো রিমুভ করা সম্ভব কখন, এই যে a প্লাস বি স্কোয়ার বি, শুধুমাত্র উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, আরটা কি নিম্ন চাপের ক্ষেত্রে। তার মানে কি, উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে তোমার এই জিনিসগুলো কি হয়ে যাবে বলো তো, রিমুভ হয়ে যাবে, তখন এটা পি থাকে এটা বি থাকে, তখন পি বি ইকুয়াল টু এনআরটি হয়ে যায়। বুঝতে পারছো পয়েন্টটা? তার মানে কি, এখানে পি এর পরিবর্তে আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে থাকে পি প্লাস এ বাই বি স্কোয়ার আর ভি মাইনাস বি। বুঝতে পারছো বিষয়টা? এরকম থাকে। তার জন্যই আর কি এই জিনিসটা আমরা যখন রিমুভ করতে পারি তখন শুধুমাত্র পিবি হয়ে যায়। ওকে, তো উচ্চ তাপমাত্রায় এটার আচরণ করে। আবার একটা থাকে খুব নিম্ন চাপে। দেখো নিম্ন চাপে গ্যাসের আয়তনের মান খুব বেশি হয়। গ্যাসের আয়তনের মানটা নিম্ন চাপে, যখন চাপ বেশি, অনেক চাপ কম থাকে, তখন চাপ যখন বেশি থাকবে তখন তো মানে ইয়াটা ভিন্ন হয়ে যায়। জাস্ট মনে রাখবা যে খুব নিম্ন চাপে গ্যাসের আয়তন ভি এর মান খুব বেশি হয়, ফলে গ্যাস অণুগুলোর মধ্যকার দূরত্ব খুব বেশি হয়ে যায়, আর যার ফলে গ্যাস অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বলও খুব কম হয়, যেহেতু দূরে দূরে থাকে আকর্ষণ বল কম হবে। এবং এর মানটা দেখো, দেখো এর মানটা খুবই কি হয়ে যায় বলো তো ভাইয়া, এর মানটা খুবই ক্ষুদ্র হয়ে যায়। আর এর মানটা ক্ষুদ্র হয়ে গেলে তো বুঝতেই পারতেছো, এর মানটা যখন অতিরিক্ত মাত্রায় ছোট হয়ে যাবে তখন এটাও অনেক ছোট হয়ে যাবে। তার মানে কি, এই পদটাকে তারা কি করে বাদ দিয়ে দেয়, তখন এই পিটা থাকে, আর বিটাকেও বাদ দিয়ে দেয়, তখন কি থাকে, ভি থাকে। বি এর সাপেক্ষে দেখো বি বর্ধিত মানের জন্য এই বি এর মানকেও বি এর সাপেক্ষে অগ্রাহ্য করা হয়, মানে এটা বাদ দিয়ে দেওয়া হয়, তখন ওই যে পি বি ইকুয়াল টু আর টি। তাহলে দুইটা ক্ষেত্রে মনে রাখবা, জাস্ট এইটুকু মনে রাখবা যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বাস্তব গ্যাসগুলো কি হয়, আদর্শ গ্যাসের নেই আচরণ করে। জাস্ট এই দুইটা পয়েন্ট, এই ইকুয়েশনটা মনে রাখবা, ইকুয়েশনটা মনে রেখে বাকি সবকিছু লিখে দিবা। উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে এগুলো হওয়ার কারণে এটা বাদ যায় আর এটা বাদ যায়, আর সেম নিম্ন চাপের ক্ষেত্রে এটা বাদ যায় আর এটা বাদ যায়। ঠিক আছে, ওকে ফাইন, খুব ভালো কথা। ওকে ওকে।
এইবার আসো ভাইয়া, এই জিনিসটা যেহেতু হয়ে গেছে আমাদের বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস, এবং কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, দুইটা পার্ট আমাদের শেষ। তার মানে আমাদের কি কি শেষ, এটা শেষ, আর একটা কিসে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে। ওকে ফাইন, খুব ভালো কথা, আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে। এবার আমাদের যেখানে যাব কখন আচরণ করে, এবার আমরা যেখানে যাব সেটা কি বলতো ভাইয়া, গ্যাসের বিচ্যুতি। কি যাব, গ্যাসের বিচ্যুতি। ওকে, বিচ্যুতির ক্ষেত্রে মনে রাখবা যে আমরা দেখো সংকোচিলতা যে গুণাঙ্কের মানটা জেড এর মানটা বের করছিলাম, বিচ্যুতির মানটা হবে জেড এর থেকে আমরা কি করব বলতো ভাইয়া, এক বাদ দিব। জেড এর থেকে এক বাদ দিলে যেই মানটা হবে সেটাই হবে বিচ্যুতির মান। এখন দেখো ভাইয়া, জেড এর থেকে যখন এক বাদ দিব, দেখো কখনো কখনো জেড এর মানটা তোমার কি হবে 1.5 হতে পারে, আবার কখনো কখনো 0.5 হতে পারে। আমরা দেখলাম না যে জেড এর মান যখন 1 হয় তখন এটা হয় আদর্শ, বাট জেড এর মান 1 বাদে কখনো 1 এর চাইতে ছোট হতে পারে, কখনো 1 এর চাইতে বড় হতে পারে। ছোট বড় যাই হোক সেটা হয় বাস্তব, তাই কি না? তো এই জেড এর মানটা যখন তোমার দেওয়া প্লাস হবে তখন আমরা তো মানটা কি পাবো, এটা যদি প্লাস 1.5 হয়, এখান থেকে -1 বাদ দিলে শুধু প্লাস মানে 0.5 পাবো। তার মানে এটা কি প্লাস হয়েছে, তো সেটা ধনাত্মক বিচ্যুতি, আর মাইনাস হলে এটা হলো ঋণাত্মক বিচ্যুতি। যখন ধনাত্মক বিচ্যুতি হবে তখন কি হবে, এটা কম সংকোচনশীল হবে। কি হবে, কম সংকোচনশীল হবে। আর যখন এটা ঋণাত্মক বিচ্যুতি হবে, এটা কি হবে, এটা বেশি সংকোচনশীল হবে। তার মানে কি মনে রাখবা, যদি বিচ্যুতি প্লাস হয় ধনাত্মক বিচ্যুতি, এটা কম সংকোচনশীল হবে, আর যদি বিচ্যুতি মাইনাস হয় ঋণাত্মক বিচ্যুতি হয়, তখন এটা বেশি সংকোচনশীল হবে। এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা যে এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা যে অনেক সময় আমাদের কি হয় বলতো ভাইয়া, অনেক সময় আমরা এই মান দিয়ে বের করতে পারি না। অনেক সময় কি হয়, আমাদের ওই যে আমাদের অণুগুলো দেওয়া থাকে তাদের সংকেতগুলো দেওয়া থাকে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে ওই অণুগুলার আণবিক ভরের ক্ষেত্রে দেখো, যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি হবে। ধরো এখানের মধ্যে দেওয়া আছে কি, তোমার হলো যে নাইট্রোজেন আর দেওয়া আছে অক্সিজেন। তো এই দুইটা গ্যাস দেওয়া আছে, এখন বললো যে কার বিচ্যুতি বেশি, আর কেউ কোনো ডাটা দেওয়া নেই। তার মানে তুমি দেখবা যে যার আণবিক ভরের মান বেশি, বিশেষ করে এমসিকিউতে আসবে এগুলো, যার আণবিক ভরের মানটা বেশি তার কি বলতো ভাই, যেহেতু অক্সিজেন আণবিক ভর বেশি, তার মানে কি গ্যাসের বিচ্যুতি কার বেশি হবে, অক্সিজেনের বেশি হবে। আরেকটা জিনিস দেখো, বিচ্যুতির মাত্রা মাঝে মাঝে প্রশ্ন হয় যে বিচ্যুতির মাত্রা কত। বিচ্যুতির মান যেটা আসবে তাকে জাস্ট মডুলাস করে দিবা। তার মানে বিচ্যুতির মাত্রা কখনো নেগেটিভ হতে পারবে না, অলওয়েজ সে পজিটিভ হবে। তার মানে বিচ্যুতির মাত্রা z-1 মডুলাস ইউজ করলে তুমি বিচ্যুতির মান বা বিচ্যুতির মাত্রা আমরা পেয়ে যাব। তো এই টাইপের একটা সিকিউ আমরা এখন নিব, যে দেখি বিচ্যুতি রিলেটেড আমাদের কোনো সিকিউ আমাদের হাতে আছে কিনা। ঠিক আছে, আমাদের হাতে আছে কিনা আমরা চলো একটু দেখি। ঠিক আছে, ওকে ওকে আচ্ছা, বিচ্যুতি রিলেটেড তোমার আমার এখানে কোনো সিকিউ রাখা হয়নি, কিন্তু তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে অনেক সময় তোমরা কি বলো তো, মাঝে মাঝে এরকম বিচ্যুতির মান দিয়ে প্রশ্ন করে। ঠিক আছে, তো আমি এরকম একটা প্রশ্ন খুঁজতেছিলাম, আমি তখনও পাইনি, এখনও দেখলাম পাই নাই। ঠিক আছে, তো আশা করি যে তোমরা যখন বিচ্যুতির এই রিলেটেড সিকিউ একটা দুইটা দেখবে, তখনই তোমরা বুঝতে পারবে যে আসলে কি বলো তো ভাইয়া, যে তোমার হলো যে বিচ্যুতি কোন ক্ষেত্রে কেমন হয়। ঠিক আছে, ওকে আমি একটা সিকিউ পেয়ে গেছি। ঠিক আছে, একটা সিকিউ পেয়ে গেছি, আমি একটু এটাই নিচ্ছি। ধরো এইখানের মধ্যে কি হয়েছে একটু দেখো এখানে একটা জিজ্ঞাসা করছে যে বিচ্যুতির পরিমাণটা নির্ণয় করতে। এটা কোথায়, কত নম্বর প্রশ্ন, এটা হলো বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। তো প্রশ্নটায় বিভিন্ন ডাটা দেওয়া আছে, ডাটা দিয়ে বলতেছে যে তোমার হলো যে এই মিশ্রণের ক্ষেত্রে এখানের মধ্যে বিচ্যুতির মানটা কত। আচ্ছা, তাহলে তোমার বিচ্যুতির ক্ষেত্রে যেই ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো থেকে তোমাকে আগে সব ডাটা দেওয়া আছে, জেড এর মানটা বের করা লাগবে। জেড এর মানটা বের করে তোমার বিচ্যুতির মানটা কত হবে বলো তো ভাইয়া, বিচ্যুতির মানটা হবে z-1। তো যেটা হবে সেটাই। এখন বিচ্যুতির মান যখন পজিটিভ হবে তখন তুমি বলে দিবে যে এটা কম সংকোচনশীল, যখন নেগেটিভ আসবে তখন এটা বলবো যে বেশি সংকোচনশীল। এরকম ভাবে আর কি এই জিনিসগুলো করতে হয়। ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছো। এইখানে আর আমি টেস্ট পেপারে অনেকগুলো প্রশ্ন ঘাটছি, আমি খুব বেশি আসলে এরকম মান রিলেটেড প্রশ্ন আসে নাই। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্ন কি হয়, ওই যে কখন আদর্শ গ্যাস বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এই টাইপের প্রশ্নটাই সবচেয়ে বেশি দেয়, প্রেফার করে তারা। ঠিক আছে, এখন আরও একটা প্রশ্ন আছে, ওই যে আমি বললাম না যে অম্ল ক্ষারক মতবাদ থেকে আমাদের কয়েকটা জিনিস একটু দেখা লাগবে। ঠিক আছে, আমি পাইনি, দেখো আমি অলরেডি প্রায় অনেকগুলো প্রশ্ন চেক করছি। ওকে, এবার আসো ভাইয়া, আমরা যদি বিচ্যুতির কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যায়, আবার অনেক সময় কি হয়, আচ্ছা একটু অনেক সময় তোমরা এরকম ভাবে গ্রাফ দিয়ে কিছু কোশ্চেন পাবে। ঠিক আছে, দেখে তো গ্রাফ দিয়ে কোনো কোশ্চেন আমাদের পাই কিনা। ওকে দেখো, এই যে দেখো ভাইয়া, গ্রাফ দিয়ে আমাদের কিছু প্রশ্ন পাইছি। এইরকম একটা প্রশ্ন যে রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল, এই প্রশ্নটার মধ্যে দেখো, এই যে দেখো
এই যে দেখো, এই যে এই গ্রাফটার দিকে আসো রাশে। এখন এরকম প্রশ্ন করে মাঝে মাঝে জিজ্ঞেস করে এই বিসিডি গ্যাসের কার বিচ্যুতির মান কত। এখন বিচ্যুতির মান কত বা বিসিডি গ্যাসের বিচ্যুতির এখানে যদি বিসিডি গ্যাসের তোমার কি দেওয়া থাকতো বলো তো ভাইয়া, আমরা যদি জানতে পারতাম এই গ্যাসগুলা কে কে, বলো তো ভাইয়া বিতে কে আছে, সিতে কে আছে, ডিতে কে আছে, তখন আমরা কি করতে পারতাম বলো তো ভাইয়া, আমরা এইটুকু বলতে পারতাম যে তোমার হলো যে কি তোমার হচ্ছে কি করতে পারতাম বলো তো ভাইয়া, তখন আমরা বিচ্যুতির ইয়াগুলো বলতে পারতাম যে কার বিচ্যুতি বেশি। তবে এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে এটা কি বলো তো ভাইয়া, এর জন্য বিচ্যুতির মান 1, তার মানে এটা হলো কি, এটা হলো আদর্শ গ্যাস, আর বাকি সব বিসিডি আছে বাস্তব গ্যাসে আছে। এখন দেখো ভাইয়া এইটা কি, এটা ধনাত্মক দিকে আছে না, 1 উপরের দিকে আছে না, তার মানে কি ডিটা কি বলো তো ভাইয়া, ডিটাও হলো কি বাস্তব গ্যাস অবশ্যই, কিন্তু সেটার মানটা 1 এর চাইতে বড়। আমার কথা কি বুঝতে পারছো? আবার এগুলো দেখো নেগেটিভ সাইড থেকে উঠছে, সি এবং কি বলো তো ভাইয়া, সি এবং বি এগুলো নেগেটিভ সাইড থেকে উঠছে, তার মানে এদের মানটা অবশ্যই 1 এর চাইতে ছোট হইতে পারে। তার মানে কি এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে যখন বিচ্যুতি, হয়তোবা বিচ্যুতির এখানে কারণ জিজ্ঞেস করছে, কারণ জিজ্ঞেস করলে তো ওই যে আমাদের সেম ঘটনা, তোমার হলো যে ওই যে তোমার হলো যে তাপমাত্রা এগুলো নিয়ে, আয়তন ত্রুটি, চাপ ত্রুটি এগুলো নিয়ে লিখতে পারবা। তবে এইখানের মধ্যে যদি তোমাকে এরকম প্রশ্ন করতো, এই যে দেখো আমরা তখন কি বলতে পারতাম, তখন আমরা বলতে পারতাম যে যেহেতু বিচ্যুতির মান ওইটা প্লাস, তার মানে ওইটা কম সংকোচনশীল, বিচ্যুতির মান মাইনাস, এটা বেশি সংকোচনশীল, এই জিনিসগুলো বলতে পারতাম। কখন প্লাস হয়েছে কখন মাইনাস হয়েছে এটা চিত্র দেখে আমরা বুঝতে পারতাম কিছুটা। তো এইভাবে আর কি আমাদের ম্যাথ বা কোশ্চেনগুলো যদি আসতো তাহলে, কিন্তু এটা আসে নাই ভাইয়া, ঠিক আছে? তো আশা করি যে বুঝতে পারছো। এখন আসো আমাদের যেই জিনিসটা আমি কি বলছিলাম যে আরেকটা টপিক আছে, সেটা কি, সেটা হলো যে অম্ল ও ক্ষারক এই জিনিসটা। তো অম্ল ও ক্ষারকের ক্ষেত্রে দুইটা প্রশ্ন হয়, আমি দুইটা প্রশ্নই তোমাদের জন্য রাখছি। দেখো এইখানের মধ্যে বলতেছে যে উদ্দীপকের গ্যাসদ্বয়কে, প্রথম প্রশ্ন দেখো এখানে, দেখো দুইটা প্রশ্নের পড়বা একটু। উদ্দীপকের গ্যাসদ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায়? এটা কোথায় আসছে? এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এবার আসো এখানে আসো ভাইয়া, উদ্দীপকে কে কে ছিল একটু খেয়াল করে দেখো তো। উদ্দীপকের তোমার কে কে ছিল বলো তো ভাইয়া? উদ্দীপকের গ্যাসদ্বয়ের মধ্যে এ এবং বি ছিল, আর এ এবং বি এই দুইটা গ্যাস কে কে দেখো তো। উদ্দীপকের এ এবং বি, একটা হলো অ্যামোনিয়া, একটা হলো HCl গ্যাস, ঠিক আছে? তো অ্যামোনিয়া এই যৌগের প্রকৃতি হলো কি মানে ক্ষারীয়, আর আমাদের কি বলতো ভাইয়া, আমাদের HCl যৌগের প্রকৃতি কি অম্লীয়। তো এই জিনিসটা, এই যে দেখো আমাদের কোন অনুসারে ব্যাখ্যা করা হলো, দেখো তো ব্রনস্টেড-লাউরির অনুসারে ব্যাখ্যা করলে কি হয়, অম্ল হলো এমন একটা যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। এবং দেখো ভাইয়া এখানের মধ্যে আরেকটা জিনিস মনে রাখবা যে HCl কি একটা অম্ল, কারণ এটি অপর ইয়াকে ক্ষারককে একটা হাইড্রোজেন আয়ন দান করতে পারে। তার মানে কি বলতো ভাইয়া, অ্যামোনিয়া এবং HCl এর মধ্যে কে একটা আয়ন দান করতে পারবে? অবশ্যই কি এই যে হাইড্রোজেন একটা ছেড়ে দিতে পারবে, তাহলে হাইড্রোজেন ছেড়ে দিয়ে কি হবে বলতো, ক্লোরাইড হবে, আর এখানের মধ্যে কি হবে, পানি H3O+ হয়ে যাবে, পানিটা কিসে কনভার্ট হবে, H3O+ এ কনভার্ট হবে, তখন অম্ল কি হয়ে যাবে, অম্ল হলো HCl আর H2 হলো ক্ষারক। আর এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে হইলো যে কি বলতো ভাইয়া, দেখো অপরদিকে ক্ষারক হলো এমন একটা যৌগ বা আয়ন যা অম্ল থেকে একটা প্রোটন গ্রহণ করে, তার মানে HCl যেই হাইড্রোজেনটা ছাড়বে এখন অ্যামোনিয়া সেটা গ্রহণ করে NH4+ হচ্ছে, আর এটা Cl- হচ্ছে, তার মানে অম্ল ক্ষারক। তার মানে কি আমরা জাস্ট ব্রনস্টেড-লাউরির মতবাদটা পড়বো, আর লুইস অ্যাসিডের যে মতবাদটা আছে এটা একটু দেখবো। আমি জাস্ট তোমাকে অ্যান্সার সহ দিয়ে রাখছি, ওইটার গ এর অ্যান্সার এইটা। আর এইবার দেখো পরের প্রশ্নটা, দেখো এইটার ঘতে আসো। বলছে যে উদ্দীপকের যৌগ দুটি অ্যামোনিয়া এবং HCl একটা লুইস ক্ষারক হিসাবে কাজ করলেও অপরটি লুইস অ্যাসিড হিসাবে কাজ করে না কেন? মানে একটা লুইস ক্ষার হিসেবে কাজ করলে একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না কেন? এগুলো সবগুলোর ব্যাখ্যা আমি সুন্দর করে এই যে এখানে দিয়ে রাখছি, তোমরা জাস্ট একটু এই জিনিসটা পড়লে বুঝতে পারবা। তো এটা কোনো মানে জাস্ট একবার রিডিং দিলে হবে এই দুইটা জিনিস। আর কি কথা বলছিলাম বলো তো ভাইয়া? আরেকটা জিনিসের কথা আমি বলছিলাম, এই যে DO, BOD এবং COD, এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলো সুন্দর করে ক খ এর জন্য গুছিয়ে পড়তে হবে, এবং মান যেগুলো আছে আমাদের একটু কষ্ট করে হলেও আমাদের যে একদম স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে। তবে এখানে WHO, তারপরে যে বাংলাদেশের ক্ষেত্রে কত, এই টাইপের মানগুলো অনেক সময় আমাদের কি হয় বলতো ভাইয়া, পরীক্ষার মধ্যে চলে আসে। তো আমরা চেষ্টা করব যে কি এই টাইপের মানগুলোকে একটু কষ্ট হলেও আমাদেরকে এই মানগুলো একটু আয়ত্তে রাখার জন্য, তাহলেই হবে। আশা করব যে এটা খুব বেশি কঠিন কাজ হবে না, তোমরা জাস্ট এই পার্টটুকু পড়লে। এই যে দেখো আমাদের কি মোটামুটি আদর্শ বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তারপরে আমাদের এখানের মধ্যে বিচ্যুত যে জিনিসগুলা, তারপরে হলো যে আমরা
আমরা দেখছিলাম যে বিশেষ করে সংকোচনশীল গুণাঙ্কের মানটা z এর মানের উপর আমাদের দেখলাম যে কোনটা বাস্তব কোনটা আদর্শ, তারপর বিচ্যুতি, তারপর হচ্ছে বিচ্যুতির মাত্রা, তারপরে আমরা দেখছিলাম কি শেষে ব্রনস্টেড লাউরি মতবাদ এবং লুইস এসিড মতবাদ। এই কয়েকটা জিনিস আমাদের দেখলেই হবে। এই হলো আমাদের পরিবেশ রসায়নের পার্ট 2, খুবই ছোট্ট একটা পার্ট, এই জন্যই আমি আসলে ওই পার্ট 2 সাথে পড়াই দিতে পারতাম, তবে আমার কাছে মনে হচ্ছিল পার্ট 2টা দিলে তোমরা ওই পার্ট 1টা শেষ করার আগে তারপর পার্ট 2টা গুছিয়ে নিতে পারবে। তো আশা করি যে বুঝতে পারছো, আশা করি যে এইটুকু পড়বা। এখানে যেইটুকু আমি এই যে তোমাদের তোমরা হয়তোবা ক্লাসের স্লাইড পেয়ে যাবে, যেইটুকু বলছে এইটুকু কমপ্লিট করো, আর তেমন কিচ্ছু লাগবে না। আর ঠান্ডা মাথায় এখন করতে হবে, সব কিছু গুছানো লাগবে, এলোমেলো করে গুছানো যাবে না ভাইয়া। এখন এলোমেলো করে গুছালে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে, ঠিক আছে? এখন সব ঠান্ডা মাথায় সব কিছু সুন্দর করে গুছাতে হবে, ঠিক আছে? এলোমেলো করে রাখলে তোমার কিন্তু কিচ্ছু গুছানো হবে না, কারণ 2-3 দিন ধরে অ্যাটলিস্ট বাংলা তোমার পড়া লাগবে, ঠিক আছে? তো এর আগে এই যে আর 2 দিন আছে সময়, এই 2 দিনে তোমাকে সব কিছু গুছাই নিতে হবে। যদি এখনও তোমার গুছাতে অসুবিধা হয়, আমার এই কেমিস্ট্রি যে প্লেলিস্টটা দেখো, মানে তোমরা যারা পড়োনি ভাইয়া এতদিন, এবং যারা এলোমেলো পড়তেছো, অগোছালো হয়ে আসো, তাদের জন্য আমার ধারণা এই ক্লাসগুলো সর্বোচ্চ তোমাকে হেল্প করতেছে। এবং তোমরা এই প্লেলিস্টটা শেষ করলে তোমার ফুল কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। ফিজিক্স ম্যাথের কয়েকটা চ্যাপ্টার আমি ফ্রিতে রাখা হয়েছে, ওগুলোর পাশাপাশি আমি বলবো যে টপ 30 সিকিউ সিরিজে যদি সম্ভব হয় তোমরা যুক্ত থাকতে পারো। ওইখানের মধ্যে জাস্ট 300 টাকা দিয়ে তোমরা যুক্ত হতে পারো। ফিজিক্সে 300 আর ম্যাথে 300। ওইখান থেকে তুমি মোটামুটি ফিজিক্স ম্যাথ মানে সর্বনিম্ন সময়ের মধ্যে, যদি কিচ্ছু নাও পড়ে থাকো, তোমার কি হবে, ফাউন্ডেশনটা তুমি মোটামুটি সব গুছিয়ে নিতে পারবে। তোমার A+ পাওয়ার জন্য যতটুকু দরকার, যেভাবে দরকার, আমরা ওইভাবে গুছিয়ে দিচ্ছি। আর তোমার হলো যে বায়োলজির ক্ষেত্রে দেখবা যে আমার বায়োলজি প্লেলিস্টে গেলে তুমি দেখবা যে আমাদের চিত্রের ক্লাস আছে, তারপর হলো যে আমাদের ফার্স্ট পেপারের জন্য আমাদের একটা ওয়ান শট সিকিউ ক্লাস হয়েছে, সেকেন্ড পেপারের জন্য ক্লাস হয়েছে। আর পরীক্ষার মাঝের গ্যাপগুলোতে তো ওইটার জন্য তো প্রস্তুতি আলাদা থাকবে আমাদের, আমরা তো তোমাদের জন্য সব গোছাচ্ছি। আপাতত পরীক্ষার আগ মুহূর্তে যা গোছানো এগুলো করে ফেলো এখান থেকে। তো সবাই ভালো থাকো। আর যারা এখনো মানে এই জিনিসটা আমি সবসময় বলবো যে মনে হচ্ছে যে মানে এমন সময় থাকে না যে যত পরীক্ষায় গুণিয়ে আসে ডিপ্রেশন, তো এখনো মনে হচ্ছে যে না ভাইয়া আমি হয়তো বা আমার দ্বারা হবে না। ভাইয়া তুমি জাস্ট শুরু করে দাও, এখন থেকে শুরু করো। কি পড়তেছো না পড়তেছো সেটা না, জাস্ট গুছিয়ে একটু পড়ো, আর পাশাপাশি তোমার পরীক্ষার মাঝে যে গ্যাপটা ওইখানে সর্বোচ্চটুকু দাও। আর পরীক্ষার গ্যাপটাকে ভালো মতো ইউটিলাইজ করা লাগবে। কারণ কি, কেন ইউটিলাইজ করা লাগবে এটা বলতেছে, দেখবা অনেক সময় একটা পরীক্ষার মাঝে গ্যাপ দিছে 6 দিন, আর একটা পরীক্ষার মাঝে গ্যাপ দিছে 1 দিন। ওই 6 দিন আর 1 দিন কিন্তু তোমার জন্য খুবই কঠিন, বুঝতে পারতেছো? 6 দিন এবং 1 দিন তোমাকে কিন্তু ব্যালেন্স করা লাগবে। তো এই জিনিসগুলো আমরাই প্ল্যানিং শিখাই দিব ইনশাল্লাহ, ওইটা নিয়ে কোনো ভয় নেই। তো আপাতত তোমরা সব কিছু গুছিয়ে নাও, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর দ্রুত আমাদেরকে 50কে বানিয়ে দাও। এবং তোমাদের ভালোবাসা যত বেশি পাবো, আমরা তত ভালো কন্টেন্ট উপহার দিব ইনশাল্লাহ। শুধু এইখানে না, আমাদের অ্যাডমিশনে তোমাদের জন্য একটা বড় প্ল্যানিং নিয়ে আমাদের আগানো হচ্ছে, একটা বড় টিচার প্যানেল দিয়ে তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। সবাই অপেক্ষা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।